এই মুহূর্তে আমি রয়েছি নোয়াপাড়া বিধানসভার সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জির সঙ্গে। গার্গীদের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। সারা বছর শ্রমিক আন্দোলনের সঙ্গে মানে একেবারে মাটির সঙ্গে মিশে থাকা নেত্রী, শ্রমজীবী মানুষের সঙ্গে মিশে থাকা যে মানুষটা, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় গার্গীদি। প্রথমেই তোমাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ তোমাকে। তোমাকে তো সারা বছর দেখতে পাই প্রতিটা মানে কারখানার গেটে শ্রমিকদের পাশে সব সময়। মাত্র কয়েকদিন আগে ওয়াও মোমোর ঘটনাও যখন ঘটেছে তখনও দেখেছি। কি বুঝছো এখানকার মানুষের পালস? আমি তো এখানেই আমার বাড়ি, ভূমিকন্যা আর কি। হ্যাঁ, এখানেই আমার বাড়ি, এখানে স্কুলেই পড়েছি। আবার ট্রেড ইউনিয়নের কর্মক্ষেত্র হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গ রাজ্য এবং দেশের, কিন্তু বেশ তো আমার এটা ট্রেড ইউনিয়নের। আর আমি হচ্ছে 24 ঘন্টার মধ্যে ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি সবসময় কোনো না কোনো কাজে রাস্তায় থাকি। মানে হয় যেমন এই অঞ্চলে যেখানে তুমি আমার থেকে জিজ্ঞাসা করছো, এখানে যে পৌরসভা, এই পৌরসভার নানান অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করেছে। কারখানা এখানে একসময় নোয়াপাড়া ছিল শিল্পাঞ্চল, এখন নোয়াপাড়ায় সব কারখানাই বন্ধ হয়ে গেছে বেশিরভাগ, দু একটা বাদ দিয়ে। আমি কারখানাগুলো এখানে যদি কারখানা হয়, এখন তো সরকারে আমরা নেই, কিন্তু লড়াইটা সামনে আনার তার জন্য বড় মিছিল সংগঠিত করেছে, অবস্থান করেছে যে এখানে যাতে এই ইছাপুরের যে দুটো ডিফেন্স ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি যখন কর্পোরেটাইজেশন করার জন্য কেন্দ্রের সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, তখন আমরা একজন শ্রমিক আন্দোলনের নেত্রী হিসেবে আমি চেষ্টা করেছি সবসময় ফ্যাক্টরি শ্রমিকদের পাশে, শ্রমিক কর্মচারীদের পাশে থাকার। এবং সমস্ত লড়াইতে আমি তারা বলতে পারবেন যে আমি নিশ্চয়ই তার ক্রেডিট, তারা তো লড়েছেন বলেই এখনো তারা টিকে আছেন, আমি আর কি করেছি, কিন্তু আমি থাকার চেষ্টা করেছি। ফলে আমার কাছে ভোটের প্রচারে এসে কোনো মানুষই আমার কাছে অচেনা না। মানে আমার একটা জিনিস ভালো লাগছে যে সবাই বাড়িতে বলছে যে আপনাকে তো চিনি। সেটা আমি আগে ক্যান্ডিডেট হয়েছিলাম বলে না, সেটা হচ্ছে এই নানান কাজের জন্য মানুষের সাথে মিশে থাকা। আমার কাছে কেউ বলছে যে আপনি আমার কলেজে ভর্তির সময় সাহায্য করেছেন, কেউ বলছে আপনাকে ফ্যাক্টরি গেটে দেখেছি, কেউ বলছে আপনাকে জুট মিল গেটে দেখেছি, কেউ বলছে আপনাকে রেল স্টেশনে হকার উচ্ছেদ হচ্ছিল যখন তখন আপনাকে দেখেছি, কেউ বলছে আপনাকে মিউনিসিপ্যালিটির গেটে দেখেছি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের জন্য, কেউ বলছে পেনশনারদের জন্য দেখেছি। মানে আমার দেখো, যেটা হওয়াটা পরের কথা, আমার মানে সারা জীবনের এটা অর্জন যে আমি চেষ্টা করেছি মানুষের কাছাকাছি থাকতে। সেইটা আমার মনে হচ্ছে, তুমি যেটা জিজ্ঞেস করলে প্রচারে গিয়ে আমার একটা আলাদা অনুভূতি হয়েছে। কাল যেমন একজন বললেন আমাদের এখানে বেশ কিছু হিন্দিভাষী মানুষের বাস, আমার পরিচয় করাচ্ছে গার্গী চ্যাটার্জি। আমার কাকে ভোট দেন আমি জানি না, আমাকে ভোট দেবেন কিনা তাও আমি জানি না, বললেন হ্যাঁ পহচানতি হো, জমিন কা কন্যা। এটা আমার কাছে ভালো লাগে। একদম জেতাহারা পরের ব্যাপার, কিন্তু মানুষের কাছে রয়েছে। লেনিনও যেটা বলেছেন যে সংসদীয় গণতন্ত্র হবে সবসময় রাস্তার লড়াইয়ের অধীন। তো এই রাস্তার লড়াই হোক, এই মাটির কাছে হোক, মানুষের পাশে হোক, শ্রমিকদের পাশে হোক, সবকিছুতে আমরা গার্গীদিকে খুঁজে পাই। কিন্তু যখনই এই যে ভোটের ব্যাপার আসে, আমরা দেখি যে নিচু তলার ভোট যখন হচ্ছে, মানে ধরো সেটা পঞ্চায়েত হোক, সেটা পুরসভা হোক বা কাউন্সিলর ভোট হোক, তখন কিন্তু এই বামফ্রন্ট বা সিপিআইএম অনেক সময় অনেক বেশি ফাইট দিচ্ছে, ভোট পার্সেন্টেজ বাড়ছে, দ্বিতীয় স্থানে চলে আসছে অনেক সময়। কিন্তু যখন এই উঁচু লেভেলের ভোটগুলো হচ্ছে, বিধানসভা, লোকসভা, তখন বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? মানুষ কি এখনো বিধানসভা? মুশকিল হলো এই যে উত্তর ব্যারাকপুর পৌরসভার মধ্যে তুমি বসে রয়েছে, পৌরসভা নির্বাচনে এখানে অস্বাভাবিক ভোট দখল, রিগিং, জ্যাম, মারধর। আমাদের একজন প্রার্থী সুকান্ত মণ্ডল, যুব নেতা, 43% ভোট পেল বিকেল 4:30টার সময়। ভোট তো 5টা অবধি, ঠিক 4টে থেকে 4:30টার মধ্যে খবর পেলাম সুকান্তকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে যাই, তখন আর আমার কাছে বুথ রক্ষা না হয়, সুকান্তকে বাঁচানো, সুকান্তকে তুলে নিয়ে এখানে ব্যারাকপুরের সিটি হসপিটালে ভর্তি করে তুলে নিয়ে গেছি কার্যকর। সুকান্ত যদি আর 2% ভোট পেত, সুকান্ত জিতেছে। এটা অস্বাভাবিক ভাবে, মানে এটা একটা লক্ষণ
এই যে পঞ্চায়েতে আমাদের পাশেই মোহনপুর শিউলি পঞ্চায়েতে আমাদের দুটো প্রতিনিধি, দুজন জিতেছেন, সিপিএম এর প্রতিনিধি। দ্বিতীয় দিন ভোট হয়েছে, প্রথম দিন ভোটেতে ব্যালট বাক্স ফেলে দেওয়া হয়েছে, তারপর দ্বিতীয় দিন ভোট হয়েছে, তারপরে জিতেছে আমাদের প্রার্থীরা। এই পঞ্চায়েত ভোটে, পৌরসভা ভোটে বিজেপি কোনো সিনে থাকে না, তখন লড়াই হয়ে যায় আমাদের সাথে মুখোমুখি তৃণমূল কংগ্রেস এবং অনেক রাজনৈতিক দল যারা বিধানসভায় ভোটে দেয় লোকসভা, তারা থাকে না। কিন্তু আমরা লড়ে যাইনি, মার খাই, প্রার্থীকে তুলে নিয়ে যায়, এজেন্টের বাড়ি ভাঙচুর করে। এই যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের নৈহাটি শিবদাসপুরে সারাদিন ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। আমাদের ওই গণনার সময় জিতে গেছে বুথটায়, কিন্তু সার্টিফিকেটটাকে দিতে দেয়নি। আমি ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছি, রাত্রিবেলা 9টার সময় পুলিশ ফোন করছে যে তাকে আমরা থানায় বসিয়ে রেখেছি, তুলে নিয়ে আসছি। এটা বিজেপিকে ফেস করতে হয়। কিন্তু বিধানসভা ভোট হলেই, লোকসভা ভোট হলেই একটা বাইনারি তৈরি হয়ে যায়, সিপিএম বলে আর পারবে না, এত শক্তি, এত কিছু, এরা বড় সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, এরা এটা পারবে, সেটা পারবে। আর তৃণমূল এই বাইনারিটা তৈরি করতে সাহায্য করে, ফলে এটা সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা এই বাইনারিটা, এখানে কিন্তু তা হবে না, এখানে কিন্তু মানে ত্রিমুখী লড়াই হবে, ট্রায়াঙ্গুলার ফাইট হবে। এবং মানে আমরা মনে করছি যে এখানে মানে তৃণমূল প্রার্থী তো তাকে তো মানে চেনেই না লোকে আর কি, মানে সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য এইটাকে আমরা ত্রিমুখী, চতুর্মুখী লড়াইতে পরিণত করার চেষ্টা মানুষের কাছে বলছি, যে মানুষ এইভাবে ভোট দিন। মানুষ একটা মানে ঠিক বিধানসভা নির্বাচনের আগে বলা হয় কে জিতবে, আপনি কেন আপনার ভোটটা দেবেন, ও তো জিতবে না, নষ্ট করবে। এটা একটা অদ্ভুত প্রচার মিডিয়ার, এবং এটা একটা শ্রেণীর মানুষ আক্রান্ত হয়। তারপরে কিছু জায়গায় বুথে জ্যাম করা হয়, পার বুথে এই যে ডেড ভোটার, আউটস্টেশন ভোটার, এই ভোট তো তৃণমূল কংগ্রেস দেয়, 200 থেকে 300 ভোট দেয় ওরা পার বুথে। তখন সমস্ত আক্রমণকে প্রতিহত করে সিপিআইএম কে থাকতে হয় এখানে। তুমি যখন এই বলছো আর কি যে এই 200-300 ভোট দেয়, তো এসআইআর চলছে, আমরা জানি গতকাল মোথাবাড়িতে কি হয়েছে, এমনকি বিডিওর গাড়ি একজনকে পিষে দিয়ে পর্যন্ত চলে গেছে। এখানে এসআইআর এর সিস্টেমটা কি মনে হচ্ছে? এসআইআর এতে অদ্ভুত, আমরা বলেছিলাম যে এসআইআর এর মধ্যে দিয়ে এই যে ভুয়ো ভোটার, মৃতদের নাম থেকে গেছে, এগুলো বাতিল হয়। অদ্ভুত ভাবে নির্বাচন কমিশন যেসব নাম বাদ দিয়েছে, তারা হচ্ছে বছরের পর বছর এই অঞ্চলের মানুষের বাস। যেমন আমি একটা কথা বলতে পারি, আমাদের বাড়ি হচ্ছে 350 বছরের, আমি যে বাড়িতে থাকি, 500 বেশি হতে পারে, আমি যতটা জানি তাতে বললাম। আমার বোনের নাম বিবেচনা দেবী। আচ্ছা, আমার ভাইপোর নাম ছিল বিবেচনা দেবী। অনেক প্রার্থীর নামও বিবেচনা। আমি একটা উদাহরণ দিলাম। আবার সবচেয়ে এখানে সংখ্যালঘু মানুষ আছে। কালকে আমি মনিরামপুরের নয়াবাস্তিয়ায় গেছিলাম, সংখ্যালঘু মানুষ বলছে বাবার নাম আছে, মায়ের নাম নেই, বরের নাম আছে, বউয়ের নাম নেই, ভাইয়ের নাম আছে, বোনের নাম নেই। আমাকে ডিলিট করলে, আচ্ছা আমার বোন তো ঠিকই বলেছে, আমার দিদি বিবেচনাধীন হলো না ভাই, সেরকম বাড়িতে সংখ্যালঘু মানুষের একটা বড় অংশকে মানে বাদ করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, মতুয়া মানুষকে বাদ করে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে, আমি যদি ট্রেড ইউনিয়ন করি, শ্রমিকরা হচ্ছে এক বাড়ি থেকে আরেক পাড়া থেকে আরেক জায়গায় ভাড়া থাকে, সবার স্থায়ী ঘর নেই, বস্তির মধ্যে স্লাম এরিয়ায় থাকে, এই অংশের মানুষের নাম বাদ করে দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের যারা যে অফিসাররা কাজ করেছেন, তারাও এখানে একটা ভূমিকা পালন। বিজেপির তো রাজনৈতিক এজেন্ডা ছিলই এই অংশের মানুষকে বাদ দেওয়ার, আর তৃণমূল কংগ্রেস চেয়েছে যে এমন করে দেবে যাতে ওই ডেড ভোটার, আউটস্টেশন ভোটার এগুলো থেকে যায়। এর ফল ভুগছে এখন সাধারণ মানুষ। একটা নোয়াপাড়া অঞ্চলের একটা বড় অংশের মানুষের নাম বাদ গেছে। এবং আমরা যেখানে প্রচারে যাচ্ছি সেখানে গিয়ে বলছি যে আমরা সমস্ত ভোটারের নাম না তুলে নির্বাচনে যাওয়ার পক্ষে নই। আমরা এই নাম তোলার জন্য যা যা করার, এসআইআর এ যতটুকু হেল্প করার আমাদের সীমিত ক্ষমতায়, সেটা আমরা করবার চেষ্টা করছি। এসআইআর এর নামের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই দেখেছি সিপিআইএম বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে, বিভিন্ন এখনো আমরা করেছি। এই ব্যারাকপুরে আইনজীবীরা আমাদের ক্যাম্প করেছে, ব্যারাকপুর কোর্ট, নোয়াপাড়ার ক্ষেত্রের আইনজীবী যারা আছে, আমরা তাদেরকে এক জায়গায় করেছি। যেখানে প্রচারে যাচ্ছি, মায়েরা, মেয়েরা, বোনেরা বলছে, ভাইরা, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে নাম্বারটা দিচ্ছি, দিয়ে বলছি যে যোগাযোগ রাখার জন্য। সেক্ষেত্রে কি মনে হচ্ছে এখানকার মানুষ কি একটু মানে যাদের নাম এখনো বিচারাধীন বা ডিলিটেড, তারা কি একটু ভয়ে রয়েছেন? বিরূপ মানুষ ভয় মানে কি? আমি তো নিজের কথা বললাম, নিজের পরিবার। আমার বোন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, ও রাত্রিবেলা ঘুমোতে পারছিল না যতক্ষণ না নাম উঠছে।
মানে এইটা একটা টেনশনের মধ্যে। একটা আমি একজন গার্জেন হিসেবে, ওর বাবা নেই, আমি তো গার্জেন, ফলে আমি একটা গার্জেন হিসেবে যা ফিল করেছি, তাহলে এই মানুষগুলো কতটা উৎকণ্ঠা ছিল, আমরা যে উৎকণ্ঠা ছিলাম, আমি তো ফেস করেছি গার্জেন হিসেবে, তাহলে এই মানুষগুলো কতটা উৎকণ্ঠায় আছে। এতগুলো মানুষকে উৎকণ্ঠা ফেলে দিয়েছে বিজেপির কোনো ক্ষমা নেই। বিজেপির কথাই যখন বললে তাহলে অর্জুন সিং এর কথা তো আসবেই এখানে। অর্জুন সিং এর তো মানে শক্তিতে আর কি, মানে আমি বলতে চাইছি যে একদিকে টাকা, অন্যদিকে বাকি যে সমস্ত মানে ক্রিমিনালাইজড যে শক্তি আর কি, সেই শক্তিতে তো অর্জুন সিং বেশ খানিকটা এগিয়ে বোধহয় এখানে। অর্জুন সিং এর টাকাতে অর্জুন সিং এগিয়ে। অর্জুন সিং এর সঙ্গে 30 জন থাকছে প্রচারে, সেই 30 জনের মধ্যে 20 জন হচ্ছে ওর বডিগার্ড, ওতেও এগিয়ে। আর আমার চেয়ে চেহারাটা একটু ভালো, ওতেও এগিয়ে। আর ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ও এগিয়ে, এটাতে এগিয়ে। কিন্তু যদি বলো মানুষের আস্থা, ভরসা, বিশ্বাসে, আমি অনেকটা এগিয়ে। কারণ আমি ছোটবেলায় ক্লাস 8-এ পড়তে এসএফআই এর ঝান্ডা নিয়েছি এই ইছাপুরে আমি ঝান্ডাটা কাঁধে নিয়েছি, এত একটা লাল তারা ছিল। আজও আমি লাল পতাকাই বহন করি এতগুলো বছর পরে। সেখানে অর্জুন সিং সকাল বিকেল রাত। অর্জুন সিংকে আমি বিজেপির প্রার্থী বলবো না, ও নিজেই প্রার্থী। ও যদি বিজেপির টিকিট না পেতো নির্দলে দাঁড়াতো, কিছু না কিছু ও। আমি তো 19 সালে নির্বাচনে হারার পরে 7 বছর কোনো নির্বাচনে দাঁড়াইনি। সে তো শতরূপ সৃজন, আমি কি বললাম, আমি দাঁড়াইনি। কারণ এবছর পার্টি মনে করেছে যে নোয়াপাড়ায় আমার লড়া দরকার, পার্টি বলেছে। আমি পার্টির সিদ্ধান্তকে, আমি পার্টির সর্বক্ষণের কর্মী, আমি এক্সিকিউট করেছি। কিন্তু অর্জুন সিং এর তা হবে না। ও সব জায়গায় বলছে যে গার্গী হেরে গেছে, মানে ওর লোকেরা বলছে, তারপর দাঁড়াচ্ছে। আমি মনে করি না আমি হেরে গেছি, আমি মনে করি লড়াই কখনো হারে না, নিশ্চয়ই আমি জিতেছি। আমি প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা লড়াই করেছি, স্ট্রাগল করেছি। আর ও তো ওকে এমপি হতে হবে বলে ভোটে দাঁড়ায়, এমএলএ হতে হবে ভোটে দাঁড়ায়। আমার কাছে তো ব্যাপার না। আমাকে পাবলিকের কাজ করতে হবে বলে, সংসদীয় গণতন্ত্রে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে বলে আমার ভোটে দাঁড়ানো, পার্লামেন্ট বা বিধানসভা ভোটে দাঁড়ানো। কিন্তু ওর তো তা না, ওর ইচ্ছা, ওকে টিকিট না দিলে পরে ও অন্য দলে চলে যায়, এতেও আমার থেকে এগিয়ে। আমার পার্টি যদি মনে করে আমি এবছর দাঁড়াবো না, তার জন্য আমাকে অন্য দলে যেতে হয় না, এতে আমি পিছিয়ে, ও এগিয়ে। আচ্ছা, এবার তুমি নোয়াপাড়া যে বিধানসভাটায় তুমি ক্যান্ডিডেট আর কি, সেটার সঙ্গেই ধরো শিল্প, মানে শিল্পাঞ্চল বিষয়টা খুবই জড়িত, সেটা ব্যারাকপুর হোক, টিটাগড় হোক, মানে এই যে শিল্পাঞ্চল বিষয়টা, তো এখন যেটা একেবারেই ধুকছে, আমরা জানি গত 11 বছরে শিল্পের এ রাজ্যে কি অবস্থা। তো সেক্ষেত্রে কি মনে করছো তুমি, মানে ধরো আমি ধরে নিচ্ছি তুমি বিধানসভায় যাচ্ছ, তো এই শিল্পর ক্ষেত্রটাকে কিভাবে তুলে ধরবে? বলছি একটা কথা, বললাম না, মানে গান আছে না যে এ শহর জানে আমার প্রথম সবকিছু। আমি এখান দিয়ে, এই যে তুমি বলছিলে যেখানে তোমাদের পোস্টার নেই কেন, আমি তার উত্তরটা, একটা বড় এলাকা হচ্ছে ডিফেন্স এলাকা, লাগিয়ে তো লাভ নেই, ভেতরে লাগাতে হবে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের যে ল আছে, সেই লটা মেনে নির্বাচন করা উচিত। আমি একটা পোস্টে লাইট লাগিয়ে দিলাম, ওটা খুলে দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস, সবকটা, এয়ারফোর্স, ডিফেন্স, আমার ক্যান্টনমেন্ট, আমার বড় রাস্তার প্রস্তাব থাকবে কি করে? তো এখান থেকে যখন স্কুটারে করে, একটু কাটছি গাড়ি দিয়ে, তুমি বলছো যে এখানটা পুরোটা ডিফেন্স, এই রাস্তাটা পুরোটা ডিফেন্সের এরিয়া, সেই কারণের জন্য তোমার পোস্টার লাগালে খুলে দেবে। কিন্তু আমরা যখন আসছিলাম তখন দেখলাম এই গোটা রাস্তাটা জুড়ে মানে আবর্জনায় ভর্তি নোংরা, তো সেগুলো কি দেখতে পাও না? বলছি সেটা হচ্ছে যে তোমার, বললাম না এই শহর জানে আমার প্রথম সবকিছু। আমি এখান দিয়ে স্কুটারে করে এই রাস্তা দিয়ে যেতাম, যেতে গিয়ে আমি রাস্তার ধারে নোয়াপাড়ায় যে কারখানাগুলো জমি পড়ে রয়েছে, এক সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র ছিল নোয়াপাড়া। হচ্ছে কটন মিল, বেঙ্গল এনামেল, অন্নপূর্ণা মিল, কটন মিল, টানবার কটন মিল, রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, হ্যাল, তারপরে হচ্ছে পলতা মেকানাইজড ব্রিক ফ্যাক্টরি, কি নেই? গৌরীশঙ্কর জুট মিল, কি নেই? এখন আছে গৌরীশঙ্কর জুট মিল আর দুটো ডিফেন্স ফ্যাক্টরি আর হ্যাল। অন্নপূর্ণা কটন মিল এই সরকারের সময় বন্ধ হয়ে গেছে। 2011 সালে আমরা হেরে গেছিলাম,
প্রতিশ্রুতি ছিল আলো ঝলমলে শিল্পাঞ্চলে। 2009 সালে যখন ব্যারাকপুরের এমপি হিসেবে তড়িৎ তোপদার হারলেন, তৃণমূল কংগ্রেসের যিনি জিতলেন, তিনি পকেটে চাবির গোছা নিয়ে এসে বলেছিলেন যে আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব কারখানার তালা খুলে দেবো। আজকে 2026 সাল, প্রতিশ্রুতি ভঙ্গ হলো। আর আমি শিল্পাঞ্চলের মেয়ে, আমার বড় হওয়াতে আমি স্কুলে গেছি ঘড়ি দেখে না, জুট মিলের ভুঁয়ের আওয়াজ শুনে আমি স্কুলে গেছি। আমার বাড়িতে জল আসে জুট মিলের ভুঁয়ের আওয়াজে। আমাদের স্কুল চালু হয় ওই 10টা বাজলো, মা রাত্রিবেলা শুয়ে বলে মিলের ভোঁ পড়েছে, ওই 12টা বাজলো। ওই এখন মিল তো দূষিত হয়ে গেছে, আর রাত্রিবেলা ভোঁ শোনা যায় না। তা আমার যন্ত্রণা, মানে একটা বই আছে অ্যাগনি অফ বেঙ্গল, আমার যন্ত্রণা হচ্ছে অ্যাগনি অফ ব্যারাকপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেল্ট, সেখানে নোয়াপাড়ার যন্ত্রণা। আমি যদি সুযোগ পাই, আমি অন্নপূর্ণা বন্ধ হয়ে যাওয়া কটন মিল খুলবো। ডিফেন্স ফ্যাক্টরি বাঁচানোর যে লড়াই করছি, সেই লড়াইটা এমএলএ যদি হয়ে যায় তাহলে আরো বেশি লড়াই করতে পারবো। আমি যদি সুযোগ পাই, এখানে যে কারখানার জমি পড়ে রয়েছে, ডানবার কটন মিলের জমি তে ওরা মাগাঙ্গা টাউনশিপ করতে গেছিল, অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ করেনি। আমি ব্যক্তির কথা মনে করি না, আমি আমার ট্রেড ইউনিয়নের সংগঠনকে নিয়ে আমি ওখানে ধর্নায় বসেছি, থানা গেছি, রাস্তা অবরোধ করেছি যে এখানে টাউনশিপ করা যাবে না। এখন কিছুটা কাজ বন্ধ আছে, ওই বন্ধ করে আমি ওই জমিতে কারখানা করবো। নোয়াপাড়ার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। ওদের এই যে অর্জুন সিং এর কথা বলছিল, উনি সব মন্দিরে গিয়ে টাকা দিচ্ছেন, সমস্ত ক্লাবে গিয়ে টাকা দিচ্ছেন। কত টাকা? আচ্ছা, টাকাটা কোথা থেকে আসছে? উনি এখন এমপি নন, উনি এখন এমএলএ নন, তাহলে উনি টাকাটা কোথেকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমি যদি তোমাকে এখন 10 টাকা দিই, তুমি জিজ্ঞেস করবে আপনি কেন দিলেন, কোথা থেকে দিলেন, হোয়াট ইজ মাই সোর্স অফ ইনকাম? তাহলে অন্যায়ভাবে রোজগার করা পয়সা, অন্যায়ভাবে টাকা, যে টাকা ওর কাছে ক্যাশ টাকা সঞ্চিত রয়েছে, যে টাকার কোনো হিসাব নেই, সেই ব্ল্যাক মানি, কালো টাকা ও বিলিয়ে বেড়াচ্ছে। কারণ ওর লক্ষ্য, ও তো ভাটপাড়ার ছিল, ব্যারাকপুরের এমপি ছিল, ও 5 বছর এমপি ছিল, কারখানা খোলার জন্য কিচ্ছু চেষ্টা করেনি। আর আমরা এমপি এমএলএ কিছু না হয়েও জুট মিল বন্ধ হলে এখনো রাস্তায় বসি, রাস্তায় ধারে বসি, সে ছবি তো আমরা আচ্ছা, প্রত্যেকদিনই দেখি। তাহলে এইখানে দাঁড়িয়ে আমার স্বপ্নই হচ্ছে যদি আমায় সুযোগ দেয়, আমার পার্টিকে যদি সুযোগ দেয়, আমি তো নয়, আমার পার্টি, তাহলে পরে আমরা অবশ্যই আমরা কারখানাটা ফার্স্ট প্রায়োরিটি, আমার এখানে কারখানা করা। লাস্ট প্রশ্ন তোমার কাছে, এই নোয়াপাড়া ব্যারাকপুর মানে এই যে অঞ্চলটা, এটা অবাঙালির সংখ্যা খুব বেশি, তো এটাও আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম। আজকে হনুমান জয়ন্তী, তো চারিদিকে একেবারে হিন্দুত্বে ভরে গেছে, অরেঞ্জ পতাকায় ভরে গেছে, মানে কি বলবো, মানে হনুমান জয়ন্তীর এই উদযাপন, এই উল্লাস আমরা আগে কোনোদিন দেখিনি, হয় এই পরিমাণ দেখি, এত পরিমাণ আমিও দেখি। হ্যাঁ, আমার বড় হওয়াতে আমি রামনবমী এখানে দেখেছি, ছোটবেলায় আমি রামনবমী মিছিল দেখেছি, কিন্তু এখন আর তো রামনবমী মিছিল গুলো তো দখল করে নিয়েছে। রামের পুজো এখানে হয়, এখন রামনবমীর মিছিল তো মসজিদের সামনে হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি, এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে এখানে, কে কত টাকা দেবে, কে কত পুজোয় যাবে। আপনি যদি তৃণমূল প্রার্থীর প্রচার দেখেন, 5টা দেখবেন শিডিউল রয়েছে মন্দিরে যাওয়া, আমিও কিন্তু গেছি। আপনাদের এই অন ক্যামেরা বলতে আমার কোনো, আমি কোনো লুকিয়ে কথা বলি, কিন্তু আমি নন বিলিভার, সেটা মন্দিরে গিয়ে বলেছি যে আমি না, আমার সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমি নন বিলিভার। তাতে হতেই পারে, আমার মা সকালবেলা উঠে পুজো করে, আমি তো কোনোদিন মাকে না করি। কিন্তু নোয়াপাড়া মানে ছিল কি, আমি যে অঞ্চলে বাস করি, গারুলিয়া মিশ্র জায়গা, হিন্দি ভাষী, বাংলা ভাষী, উর্দু ভাষী, হিন্দু, মুসলমান, এমনকি তেলেগু, সমস্ত মানুষ থাকে। সন্ধ্যেবেলা আমি দেখতাম, যখন স্কুল থেকে ফিরতাম 4:30 5টা বেজে যেত, অন্ধকার হয়ে যেত শীতকালে, আমার মা যখন শাঁখ বাজাতো, দূরে মসজিদ থেকে আজান আসতো, 1-2 মিলে যেত। এটা ছিল আমার নোয়াপাড়া, সম্প্রীতির নোয়াপাড়া। আমরা বলছি এটাকে আমরা ফিরিয়ে আনবো, এটাকে ওরা নষ্ট করে দিচ্ছে। এই কম্পিটিশনের মধ্যে আমি নেই। অবশ্যই মন্দিরে গেছি, প্রসাদ খেয়েছি, অবশ্যই আমি ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করেছি, বহু বাড়ি আছে আমার বন্ধু ছোটবেলা থেকে, এই যে আমি ঈদের নেমন্তন্ন খাই, আর তারাও আমার বাড়িতে বিভিন্ন পুজোতে পার্বণে আসে, কোনো ব্যাপার না। বাঙালি 12 মাসে, তারপর ছট পুজো আমার পাড়ায় হয়, আমি ছট পুজোতেও অংশগ্রহণ করেছি, সমস্ত কিছু। কিন্তু আজকের এই পরিস্থিতিতে মানে নিজেরও ভয় হয় যে এই কোন জায়গায় চলে যাচ্ছে। আগেই 92 সালের বাবরি মসজিদ ভেঙে যাওয়া তো নোয়াপাড়া ঠান্ডা ছিল, আর এই নোয়াপাড়াকে অশান্ত করার চেষ্টা করে ফেলছে এই এখন এই বর্তমানে যিনি বিজেপিতে দাঁড়িয়েছে। ফলে নোয়াপাড়ার মানুষকে আমি আবেদন করব, সচেতন থাকুন, সচেতন থেকে ভোট দিন, এটা আমার কথা। ধন্যবাদ তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। নোয়াপাড়া
একদিকে যেমন শাঁখের আওয়াজ, তার সঙ্গে আজানের আওয়াজে মিলে মিশে থাকা নোয়াপাড়া, এবং একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া অন্নপূর্ণা কটন মিল এবং আরো অন্যান্য মিলের জমি আবারও নতুন করে কারখানা গজিয়ে উঠবে, এটাই নোয়াপাড়ার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জির একমাত্র ইচ্ছা। এই বার্তা শোনার পর এবার আপনারা কোথায় ভোট দেবেন সেটা অবশ্যই আপনাদের সিদ্ধান্ত। इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 वामपंथी फ्रंट राइट को जिंदाबाद 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 वामपंथी फ्रंट राइट को जिंदाबाद 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 নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জিকে কাস্তে হাত রেড করা চিহ্নে ভোট দিন ভোট